আমরা সিসিএনএ কোর্স করবো, তাই না? সিসকো সিসিএনএ সিসিএনএর নতুন টপিক যা আছে আমরা সেগুলো কভার করবো, ঠিক আছে? নতুন সিলেবাসে যা যা আছে মোটামুটি আমরা সেগুলো কভার করবো, পাশাপাশি কিছু বেসিক জিনিস থাকবে, আর প্যারালালি আরও যে যে কোশ্চেনগুলো আসবে আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আগে আমরা সিসকো সম্বন্ধে আগে একটু শুনি যে সিসকো আসলে ওয়ার্ল্ডের একটা ফরচুন 50 কোম্পানির ভিতরে একটা নাম্বার 1 কোম্পানি, এবং কোম্পানিটা ইউএসএ বেস। সিসকো সিসকো তাদের একটা কোর্স সিসিএনএ, এবং তারা কি বলতেছে যে তুমি যদি সিসকোর কোনো প্রোডাক্ট সম্বন্ধে কাজ জানো, সিসকোর টেকনোলজি সম্বন্ধে জানো, তাহলে তুমি এই এরকম একটা কোর্সে সেটার অনলাইন পরীক্ষা দিয়ে একটা অ্যাসোসিয়েশন হও। সিসিএনের পূর্ণ অর্থ হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েট, তুমি একটা অ্যাসোসিয়েট হও, হ্যাঁ, প্রথমে অ্যাসোসিয়েট, তার আগে আছে এমপি, যেটা হলো সিসিএনপি। যদিও আমরা সেটা আসলে একটা টেকনিশিয়ান অর্থাৎ ফান্ডামেন্টাল কোর্স, সিসকোর ফান্ডামেন্টাল কোর্স, যদিও আমাদের এটা অনেকে লাগে না, আমরা যেমন বেসিক নেটওয়ার্কিং করাই ফেলি, তো এটাও এক্সামের ব্যবস্থা আছে। তো আমরা যেটা করি সিসিএনএ যেটা করি অ্যাসোসিয়েট লেভেলে। তো সিসকো হলো রাউটিং অ্যান্ড সুইচে নাম্বার 1 কোম্পানি ওয়ার্ল্ড। রাউটিং অ্যান্ড সুইচিং প্যারালালি তারা অনেক প্রোডাক্ট তৈরি করে, সার্ভার তৈরি করে, ক্যামেরা তৈরি করে, সফটওয়্যার তৈরি করে, স্টোরেজ তৈরি করে, তারা ফায়ারওয়াল তৈরি করে, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট তৈরি করে, এরকম অনেক প্রোডাক্ট তৈরি করে। তো সিসিএনএ, এখন সিসিএনএ আসলে শুধু আমরা যেটা কোর্স করতেছি সেটা রাউটিং অ্যান্ড সুইচিং, আমরা যে কোর্সটা করতেছি সেটা রাউটিং অ্যান্ড সুইচিং। সিসিএনএ আরও অনেক ক্যাটাগরি আছে, সেই সব ক্যাটাগরিতেও অনেক সেম কোর্স, সেই সব ক্যাটাগরিতেও কোর্স করা যায়। যেমন সিসিএনএ ক্লাউড, সিসিএনএ ক্লাউড নতুন বের করছে। সিসিএনএ কোলাবোরেশন, যেটা ভয়েস ভিডিও আইপি টেলিফোনের জন্য কোলাবোরেশন সিস্টেম। সিসিএনএ ডাটা সেন্টার, ডাটা সেন্টারের উপরে যেমন নেক্সাস সুইচ, স্টোরেজ, কানেক্টিভিটি কীভাবে হবে, আমরা একটা সলিউশন দেখাইছিলাম না যে ডাচ বাংলা বা বাংলাদেশ ব্যাংকের এই যে লেয়ার টু কানেক্টিভিটি, ব্যাংক টু ডিসি টু ডিআর ডাটা কীভাবে সেন্ড হবে, অ্যাপ্লিকেশনগুলো হবে, এগুলো সব ডাটা সেন্টারের ভিতরে। সিসিএনএ ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিতে কী ধরনের রাউটার সুইচ ব্যবহার করা হয় সেটা নিয়ে এখানে বলা হয়েছে। সিসিডিএ, ডিজাইন অ্যাসোসিয়েট, ডিজাইন লেভেলে যারা কাজ করতে চায় তারা সিসিডিএ দিতে পারবে। আমরা যেটা করতেছি রাউটিং অ্যান্ড সুইচিং। সিসিএনএ সিকিউরিটি আছে, সিসিএনএ সিকিউরিটি আছে, সিসিএনএ সার্ভিস প্রোভাইডার আছে, যারা আইএসপি লেভেলে বা টেলকো লেভেলে যারা আছে তারা সার্ভিস প্রোভাইডার এটা ইয়ে করতে হবে। সিসিএনএ ওয়্যারলেস আছে। অনেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা আপনি যে রাউটিং সুইচিং করছেন এছাড়া আর কি কি আছে সিসিএনএ পরীক্ষা দেওয়া যায়? বলতে হবে ক্লাউড আছে, কোলাবোরেশন আছে, ডাটা সেন্টার আছে, ওয়্যারলেস আছে, সিকিউরিটি আছে, হ্যাঁ, এগুলো সব কিছু বলে দিতে হবে কিন্তু, ঠিক আছে? এখন কোশ্চেন হলো শুধু কি সিসিএনএ আলাদা সিসকোই কি এরকম এক্সাম দেয়, না প্যারালালে আরও অনেক ধরনের কোম্পানি আছে যারা এই ধরনের এক্সাম দেয়? হ্যাঁ, আরও অনেক ধরনের কোম্পানি আছে যারা এই ধরনের এক্সাম তাদেরও আছে। প্রত্যেকে যে প্রোডাক্ট তৈরি করতেছে প্রত্যেকেরই তার নিজস্ব ক্যাটাগরিতে অ্যাসোসিয়েট লেভেল, প্রফেশনাল লেভেল, এক্সপার্ট লেভেল, আর্কিটেকচার লেভেলে পরীক্ষা দিতে হবে। যেমন জুনিপার সার্টিফিকেশন আর ট্রেনিংয়ে যদি যাই আমরা, আইবিএম, মাইক্রোসফট, পালার, F5, অনেক প্রোডাক্ট আছে,
প্রোডাক্টের শেষ নেই। মানে প্রতিটা প্রোডাক্টের জন্য প্রতিটা প্রোডাক্টের জন্য তারা সার্টিফিকেশন রাখছে। শুধু তুমি সিসকো জানলে এখন দেখা যাচ্ছে জুনিপার আসলো, এখন দেখা যাচ্ছে পালান্টো আসলো, এখন দেখা যাচ্ছে যে আইবিএম আসলো, আইবিএম এর সলিউশন আসলো, তখন এটা আসলে প্যারালালি জানা যায়। আমরা একটা কোর্স করার আগে চিন্তা করি যে এটা কি করা যাবে কিনা, এটা দিয়ে সবগুলো কাভার হয় কিনা। ভুল, তাহলে একদম ভুল। আসলে আমাকে, আমার দরকার, আমি ফ্রেশার, আমাকে ইন্টারভিউতে পাস করার জন্য আমাকে সব প্ল্যাটফর্ম সম্বন্ধে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বলতে বেসিক টার্মসগুলো আমাকে জানতে হবে। আর আমাকে থাম্ব রুল শেখাবে সিসকো সিসিএন, একদম রুট শেখাবে সিসকো সিসিএন। সিসকো সিসিএনতে কমিউনিকেশনের জন্য ইন্টারন্যাশনালি এই কোর্সটা এমনভাবে কোর্স কারিকুলাম করা হয়েছে যে এটা যদি জানো তুমি প্যারালাল অন্য যে কোনো ডিভাইস তোমাকে যদি দেওয়া হয় সেম কনসেপ্ট, জাস্ট কমন লাইনগুলো একটু ঘোরানো। কিন্তু আমি যদি কমন লাইনগুলো না জানি আমি কিন্তু কাজ করতে পারবো না, তাদের প্যাটার্নটা আমাকে বুঝতে হবে। তো সেম এদের অ্যাসোসিয়েট লেভেল আছে, স্পেশালিস্ট লেভেল আছে, প্রফেশনাল লেভেল আছে, এক্সপার্ট লেভেল আছে। JNCI DevOps Cloud, JNCI June OS, এরকম সব জুন ওএস অপারেটিং সিস্টেমের উপরে আছে। ঠিক সিসকো যেরকম দেখালাম না, ঠিক এরকম লেভেলের সার্টিফিকেশন IBM এর আছে, গেট সার্টিফিকেট, টেক অ্যান এক্সাম, ইনফরমেশন সেন্টার, কি সার্টিফিকেশন, IBM ব্লকচেইন, IBM ক্লাউড, ডাটা ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, IBM সিস্টেম। মাইক্রোসফটের আছে, মাইক্রোসফটের MCSE আছে, সার্ভারের উপরে আছে, পালোল্টো সার্টিফিকেশন আছে, পালোল্টো একটা ফায়ারওয়াল, হ্যাঁ, এটার উপরে সার্টিফিকেশন আছে, খুব ডিমান্ডেবল এগুলো এখন। F5 এর সার্টিফিকেশনও খুব ডিমান্ড, F5 সার্টিফিকেট বলছে, এগুলো তো সার্টিফিকেট থাকলে মিনিমাম 50,000 টাকা স্যালারি বা কোনো ব্যাপার নেই। আচ্ছা F5টা কি টাইপ? F5 একটা ফায়ারওয়াল, F5 অ্যাপ্লিকেশন বেস ফায়ারওয়াল আছে, লোড ব্যালেন্সার আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। আপনারা এইসব সাইটগুলো ভিজিট করবেন, এইসব সাইটগুলোতে কী কী প্রোডাক্ট আছে, কী কী ফিচার আছে, কী কী করতে পারে, এগুলো দেখতে হবে। পালোল্টো ফায়ারওয়াল কী কী ফিচার আছে, কী কী করে। ফায়ারওয়ালের ভিতরে কয়েকটা ফায়ারওয়াল আপনারা লিখে নেন, ঠিক আছে? সেটা হলো যে লিখে নেন সবাই, সিসকো ফায়ারওয়াল, সিসকো ফায়ারওয়ালের ওখানে একটা দাগ দিয়ে লেখেন নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। সিসকো এখন বলে যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। তারপরে সোফোস ফায়ারওয়াল, সোফোস XG ফায়ারওয়াল, সোফোসের অ্যান্টিভাইরাসটাও খুব ভালো। অ্যান্টিভাইরাস আমাদের পিসি, ল্যাপটপ, ম্যাক, মোবাইল, সার্ভারের জন্য যে অ্যান্টিভাইরাসগুলো আছে এটা খুব ওয়ার্ল্ডে খুব ভালো চলে। সোফোস ফায়ারওয়াল, ফর্টিনেট ফায়ারওয়াল, ফর্টিনেট ফায়ারওয়াল। কভার জন্য ভালো চলে, এটা ভালো বেঁচে কেন? আমি বুঝিনি, ভালো বেঁচে কেন ভাই ফর্টিনেট? হ্যাঁ ফর্টিনেট, এগুলো নামগুলো জানতে হবে, এগুলোর সাথে ইন্ট্রোডাকশন থাকতে হবে, পরিচিতি থাকতে হবে। ফর্টিনেট, তারপরে চেক পয়েন্ট, চেক পয়েন্ট ফায়ার,
পালো আল্টো ফায়ার। ম্যাকআফি ফায়ার। ম্যাকআফি দুই ধরনের করে, একটা হার্ডওয়্যার বেস আবার সফটওয়্যার বেস করে। ফায়ার কয় ধরনের হয় বলতে পারবেন? হার্ডওয়্যার বেস আর সফটওয়্যার বেস। হার্ডওয়্যার বেস আমরা এতক্ষণ যেগুলো হার্ডওয়্যার যেগুলো দেখলাম, সোপোস, ফোর্টিনেট, পালো আল্টো, ম্যাকআফি, সিসকো, এগুলো সব হার্ডওয়্যার বেস ফায়ার। ম্যাকআফি এর ভিতরে আছে, এদের সফটওয়্যারও আছে, এরাও সফটওয়্যারও তৈরি করে, বাট এদের আমরা নেটওয়ার্কের জন্য বেশি প্ল্যাটফর্মটা আমরা বেশি চিনি। আমরা যেমন সফটওয়্যার বেস ফায়ারের কথা যদি বলি তাহলে সেগুলো কি? সফটওয়্যার বেস ফায়ার কি? কাসপারস্কি, ইস্কান, আভাস, নর্টন, এগুলো হলো সেগুলো উইন্ডোজকে প্রোটেক্ট করে। অ্যান্টিভার, এগুলো হলো উইন্ডোজকে প্রোটেকশন দেওয়ার জন্য। ইন ডিভাইসকে প্রোটেকশন করার জন্য আমরা যে ফায়ারটা ইউজ করি এগুলো সফটওয়্যার ফায়ার। আমাদেরকে প্রশ্ন আসতে পারে ফায়ার বলেন, ফায়ার কয় ধরনের? ফায়ার দুই ধরনের, একটা হলো হার্ডওয়্যার বেস আর একটা হলো সফটওয়্যার বেস। হার্ডওয়্যার বেস ফায়ারটা আমরা সাধারণত নেটওয়ার্কে আনঅথরাইজ কোনো কিছু অ্যাক্সেস না করতে পারে, কেউ যেন আমার নেটওয়ার্কে অ্যাক্সেস না করতে পারে, এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ফায়ারওয়ালটা ইউজ করি, নেটওয়ার্ক ফায়ারওয়ালটা ইউজ করি। আমরা ফায়ারওয়াল কয়েকটা জন্য ইউজ করা যায়, অনেক জন্য ইউজ করা যায়, নেটওয়ার্ক জন্য ইউজ করা যায়, সার্ভার জন্য ইউজ করা যায়, অনেক জোন আছে, আবার জোন ভাগ করা আছে। তো এগুলো আমরা আস্তে আস্তে আসবো, কোন জোনে কোন ফায়ারওয়াল দিতে হবে, কি ফায়ারওয়াল দিলে কি। যেমন একটা লিখে রাখতে পারেন যে সেটা হলো যে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, আইপিএস লেখো, আইপিএস ফায়ারওয়াল। equal to intrusion prevention system firewall. Intrusion IPS এখানে দেখো। এই যে intrusion prevention system firewall, intrusion prevention system firewallটা অ্যাকচুয়ালি আমরা সার্ভারের উপরে ইউজ করি, যেন কেউ আমার সার্ভারে আনঅথরাইজ কেউ যেন আমাকে অ্যাটাক করতে না পারে আমার সার্ভারগুলোকে। এই জন্য আমরা আইপিএস, আগে আমরা ইউজ করতাম আইডিএস মিনস হলো ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। এখন আমরা ডিটেকশন করি না, আমরা ডিরেক্ট প্রিভেনশন করি। অ্যাক্সেস যে নোটিফিকেশনটা দেয় কি আইপিএস নাকি আইডিএস এর? অ্যাক্সেস নোটিফিকেশন বলতে মানে আনঅথরাইজড কেউ যদি নেটওয়ার্কে অ্যাক্সেস করে সেটা কি ইনফরমেশন প্রিভেনশনে? হ্যাঁ, প্রিভেনশনের ভিতরে যেটা আছে প্রিভেনশন প্লাস ডিটেকশন দুটোই ইনক্লুড করে। আনঅথরাইজ কাউকে আমি আসতে দেব না, আসছে প্রিভেন্ট করছে এবং কে এই লকটা আপনাকে সামনে শো করবে, কে সোর্স, কে ডেস্টিনেশন, কে কোন দেশ থেকে আসছে। এবং এখনকার যে ফায়ারওয়ালগুলো, সেই ফায়ারওয়ালগুলো কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে দেওয়া যায়। আমি উগান্ডার সাথে কোনো বিজনেস করি না, নো ট্রাফিক উইল বি কাম ইন মাই নেটওয়ার্ক, একদম দেশ ধরে সিলেক্ট করে দেবো। ওই দেশ থেকে আমার কোনো ট্রাফিক আমার আসার প্রয়োজন নেই। যদি কোনো ট্রাফিক আসতে চায় তাহলে আমাকে ফোন করবে যে আমি উগান্ডা থেকে, আমি আপনার একজন বায়ার, আমি আপনার সাথে কমিউনিকেশন করতে চাই।
তারপর আমি ট্রাফিকটা ওপেন করবো। আমার যেসব দেশের সাথে বিজনেস নেই সেসব দেশের সাথে আমার কম্পিটিশন দরকার নেই। ডিভাইস সো স্মার্ট এবং অ্যাটাকার আর মোর সফিস্টিকেটেড বলা হচ্ছে। হ্যাঁ, দ্য থ্রেট আর মোর সফিস্টিকেটেড। আমার একটা প্রেজেন্টেশন আছে, আমি মনে হয় 40টা ব্যাংকের সলিউশন দিছিলাম, এই প্রেজেন্টেশনটা দিছিলাম আপনাদেরকে দেখাবো যে এই প্রেজেন্টেশনের ভিতরে আমরা যেমন র্যানসামওয়্যার নিয়ে আমরা যে অ্যাটাকগুলো হয়েছে আমাদের বাংলাদেশে প্রচুর অ্যাটাক হয়, র্যানসামওয়্যার অ্যাটাক। তো এটা আমি আমি এখানে আসছি 2016-তে, আমি 2015 থেকে আমি ওই প্রেজেন্টেশনটা দিচ্ছিলাম। সিসকোর কান্ট্রি ম্যানেজার যে তার সাথে একবার বসছিলাম, বললো যে পরে সেগুলো নিয়ে একটু পড়াশোনা করে এটা নিয়ে তুমি একটু প্রেজেন্টেশন তৈরি করো। তো আমি সিসকোর যারা ট্যাক ইঞ্জিনিয়ার থাকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এদের সাথে কথা বলতাম, বলে ওদের কাছ থেকে এই বিভিন্ন টপিক সম্বন্ধে ধারণা নিতাম যে কী ধরনের অ্যাটাক হতে পারে, কি আমার কিছু অথরাইজেশন ছিল যে আমি একটা ডিরেক্টলি একটা ট্যাকের কাছ থেকে হেল্প নিতে পারতাম, ট্যাক মানে গ্লোবালি যে কোনো একটা বড় ইঞ্জিনিয়ারের কাছ থেকে। তো এই সুযোগটা সিসকো করে দিছিল, করার ফলে আমি নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করছিলাম। সেটা প্রথমে আমি যখন প্রেজেন্টেশন দিতাম আমাদের ইন্টিউশন ডিটেকশন সিস্টেম, তো সবারই এক্সাম আছে, আইবিএমেরও এক্সাম আছে, রেড হার্ট সার্টিফাইড আছে, জুনিপার আছে। আমরা কিন্তু মাইক্রোটিকের কথা বলি না, কারণ মাইক্রোটিক ইজ দ্য স্মল বিজনেস হোম ফোকাস অন আইএসপিগুলো, ছোটো ছোটো আইএসপিগুলো এইসব ডিভাইসগুলো ইউজ করে। বাট তারা কি করে একদম অনেক কিছু একসাথে করে সস্তায় বিক্রি করতেছে, ব্যান্ডউইথ ম্যানেজ, ডাইনামিক রাউটিং, স্ট্যাটিক রাউটিং, অনেক কিছু এক করে দেখা যায় যে ফ্লেভারটা ঠিক, কিন্তু বড় এনভায়রনমেন্টে চলতে গেলে যে পারফরমেন্সটা দরকার সেই পারফরমেন্সটা দিতে পারে না। যেমন সিসকো, জুনিপার, এইচপি, ডেল, এরাও তো রাউটার সুইচ তৈরি করে। তো এরা যখন এইসব ডিভাইসগুলো যখন কাজ করে সেই পারফরমেন্সটা এরা দিতে পারে না, এই জন্য ওরা ওই লেভেলে যেতে পারে না, এরা মিড লেভেলে বা এসএমবি মার্কেট, স্মল বিজনেস মিডিয়ামে থাকে, স্মল মিডিয়াম বিজনেসে থাকে। তো তো আমরা যেটা বলতেছিলাম যে ফায়ারওয়াল দুই ধরনের হয়ে থাকে, একটা হলো সফটওয়্যার বেস ফায়ারওয়াল আর একটা হলো হার্ডওয়্যার বেস ফায়ারওয়াল, তাই না? আর সফটওয়্যার বেস ফায়ারওয়াল হলো আমরা কাসপারস্কি, নর্টন, ম্যাকআফি এই ধরনের। আর হার্ডওয়্যার বেস ফায়ারওয়াল আসলে ফটাফট যা নাম আছে সব বলতে থাকবেন এবং উত্তরটা এরকম দিবেন যে আমরা আমাদের প্র্যাকটিসটা এরকম হবে যে যদি ফায়ারওয়াল কয় ধরনের, স্যার দুই ধরনের, সফটওয়্যার বেস ফায়ারওয়াল, হার্ডওয়্যার বেস ফায়ারওয়াল। স্যার যদি স্যার সফটওয়্যার বেস ফায়ারওয়ালের কথা বলি তাহলে আমরা বলি কাসপারস্কি, নর্টন, ম্যাকআফি, ইস্কা, এই ধরনের আমরা যে ইন প্রোটেকশনের জন্য যেগুলো ইউজ করি সেটা হলো আমরা সফটওয়্যার বেস। আর যদি হার্ডওয়্যার বেস স্যার বলি তাহলে আমরা আনঅথরাইজ নেটওয়ার্কে কেউ ঢুকতে চাচ্ছে এটাকে প্রিভেন্ট করার জন্য যে ফায়ারওয়ালটা ইউজ করি সেটা হলো স্যার হার্ডওয়্যার বেস ফায়ারওয়াল। সেই ফায়ারওয়াল যদি আমি কয়েকটা এক্সাম্পল হিসাবে আপনাকে বলতে চাই, লাইক পালো আল্টো হতে পারে, সিসকো ফায়ারওয়াল হতে পারে, জুনিপার ফায়ারওয়াল হতে পারে, সোফোস ফায়ারওয়াল হতে পারে, ফোর্টিনেট ফায়ারওয়াল হতে পারে, চেক পয়েন্ট ফায়ারওয়াল হতে পারে, স্যার ইত্যাদি। ব্যাস, সে আরে প্রথম একটা কোশ্চেন উত্তরে যদি সে এতখানি দেয় সে বুঝে যাবে যে মনে হয় কিছু জানে, আচ্ছা একটু ভিতরে যায়, আরো দুইটা কোশ্চেন দেবে, আচ্ছা ফায়ারওয়াল নিয়ে আপনি কি কাজ করছেন, আপনি বলেন তো আইডিএস আর আইপিএস এর ভিতরে পার্থক্য কি? স্যার আইডিএস ইজ দ্য ইন্টিউশন ডিটেকশন সিস্টেম, আইপিএস ইজ দ্য ইন্টিউশন প্রিভেনশন সিস্টেম। আমরা স্যার আগে আইডিএস ইউজ করতাম, এখন স্যার আইপিএস ইউজ করি। কিন্তু আপনি তো বলবেন না স্যার আমি নিজে কনফিগার করছি বা অত দূর যাওয়ার দরকার নেই। আপনি যদি নিজে বলেন স্যার আমি কখনো কনফিগার করিনি তা পড়ছি, এটা তো বলার প্রশ্নই আসে না। প্রশ্ন চাইছে যতটুকু, উত্তর ওই জায়গায় একটাই থাকতে হবে। স্যার আমি আইডিএস এবং আইপিএস, স্যার আইডিএস হলো ইন্টিউশন ডিটেকশন সিস্টেম, আইপিএস হলো ইন্টিউশন প্রিভেনশন সিস্টেম, স্যার এটা সিগনেচার বেস কাজ করে, ব্যাস দ্যাটস ইট। সে যদি বলে যে কাজ করেছো, স্যার আমি ফায়ারওয়ালে কাজ করেছি কিন্তু স্যার আইডিএস আইপিএস লাইসেন্স ছিল না, স্যার অ্যাক্টিভ করতে হবে। টেকনিক্যালি আমাকে ওভারকাম করতে হবে আমার ইন্টারভিউটা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা সেই শুরুতে যেটা ছিলাম রাউটার সুইচে চলে আসি। প্রশ্ন হলো যে হোয়াট ইজ সুইচ, সুইচ কি? প্রথম একদম গেলেই জিজ্ঞেস করবে সুইচ কি। হ্যাঁ, তো সুইচ মানে লাইট অন অফ এই সুইচ না, এটা ইজ নেটওয়ার্ক সুইচ।
আমরা সুইচ বলতে একটু খাতায় একটু লিখে নিতে হবে, হ্যাঁ। হোয়াট ইজ সুইচ? দেখেন প্রশ্নটা হলো হোয়াট ইজ সুইচ? সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক। লেখা তারপর লিখতে হবে যে এখান থেকে এটুকু আমি বড় করে দিচ্ছি। সুইচ কানেক্ট, সুইচ টু কানেক্ট কম্পিউটার প্রিন্টার্স ক্যামেরাস। সুইচ সুইচ চেনাটাও মুশকিল, রাউটার চেনাটাও মুশকিল, সার্ভার চেনাটাও মুশকিল, ফায়ারওয়াল চেনাটাও মুশকিল। হয়তো এখন আমার কথা শুনলে হাসি লাগবে, কিন্তু এখনই আমি একটু চেঞ্জ দেখাই দিচ্ছি। A data center is the brains of the internet, the engine of the internet. It is a giant building with a lot of power, a lot of cooling, and a lot of computers. It's row upon row upon row. না থাকে, কোর টেকনোলজি যদি সম্বন্ধে না জানা থাকে, ধারণা যদি না থাকে, তাহলে বোঝা সম্ভব না যে এটা কোনটা রাউটার, কোনটা সার্ভার, কোনটা সুইচ, কোনটা ফায়ারওয়াল, কোনটা স্টোরেজ, কোনটা লোড ব্যালেন্সার, কোনটা ইমেল সিকিউরিটি, কোনটা ওয়েব সিকিউরিটি, কোনটা গ্লোবাল লোড ব্যালেন্সার। খুব টাফ, ঠিক আছে। তো কথা হলো যে চেনা সম্ভব কিভাবে, সেটা হলো যে আজান তো সব দেশে এক নাকি, বাংলাদেশেও যা, আমেরিকা গেলেও তো একই রকম, চেঞ্জ তো নাই। তার মানে আজান দিলে নামাজ পড়তে হয়। তো সিসকো প্রোডাক্ট তো দেখতে তো একই রকম, বাংলাদেশে যেটা আসে ওই দেশেও তো সেরে দেয়, একই কাজ হয়। আমরাও যে সুইচ ইউজ করতেছি ওখানে তো সুইচ ইউজ হয়, সেম সুইচই তো অন্য জায়গায়। ফাইন। তো সুইচ আসলে যখন আমরা সুইচ গল্প করব, সুইচের কনসেপ্ট নিয়ে কাজ করব, তখন সুইচ সুইচ অনেক ধরনের সুইচ আছে, ঠিক আছে। ওইটা কি সুইচ? কোনটা? সেকেন্ড ফার্স্ট। এটা হয়তো না, এটা কি এটা হচ্ছে জয়স্টিক। ওরাও সুইচ হিসাবে ইউজ করতেছে, তাহলে আমরা নেটওয়ার্ক সুইচ লিখি। অভাব নেই কোম্পানির, নেটগিয়ার, টিপি-লিং, ডিলিং, মাইক্রোনেট, বিভিন্ন কোম্পানির আছে, লিঙ্কসিস, সিসকো, অনেক কোম্পানির সুইচ আছে। এবং এগুলোকে আমরা ফিক্সড সুইচ বলি, ফিক্সড। এগুলোর জন্য কোনো আলাদা কোনো মডিউল টডিউল এক্সটার্নাল স্লট লাগানো যায় না, এগুলো ফিক্সড সুইচ। এবং সুইচ দুই ধরনের হয়, একটা হয় ম্যানেজেবল আর একটা হলো আনম্যানেজেবল সুইচ। তাহলে আমরা একটু সুইচ নিয়ে দেখি। আমি যা পড়াচ্ছি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা ফাইন। ওর ঘুমায় পড়ে না আমাকে। আচ্ছা, সুইচ আমরা বলতেছি সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক। সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক মিনস আমাদের এই যে অনেকগুলো পোর্ট দেখা যাচ্ছে না, এটা প্রথম একটা সুইচ, এখানে চারটা সুইচ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা সুইচ। নাম্বার অফ পোর্ট সম্বলিত যদি কোনো ডিভাইস দেখি যে অনেকগুলো পোর্ট, 12টা, 24টা, 48টা, 96টা, 128টা, 200-500 পোর্ট আছে, এরকম বড় ডিভাইস 200-500 পোর্ট, যেমন সিসকো সিসকো 9000 বড়, 1 কোটি টাকা দাম, এরকম একটা সুইচ, 2 কোটি 3 কোটি টাকা দাম আছে। কারণ এর এক একটা পোর্ট 40 জিবি, 80 জিবি, 100 জিবি পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে হবে। এক একটা মডিউলে তো আমি 4 লাখ 5 লাখ টাকা। আমার সর্বোচ্চ দেখা আমি কাজ করছি
40 জিবি মডিউল নিয়ে 40 জিবি এবং দুইটা 40 জিবি একসাথে কম্বাইন করে 80 জিবি ডাটা ট্রান্সফার করেছে। তো এটা হলো একটা নেক্সাস সুইচ, নেক্সাস 9000 বলা হয়, নেক্সাস 9508, মানে 8টা স্লট আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9টা হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এগুলো গুগল, মাইক্রোসফট, বাংলাদেশের ব্যাংক, বড় বড় ব্যাংকগুলো ইউজ করে। মানে কোন লেয়ার সুইচ? এটা লেয়ার 7 পর্যন্ত কাজ করে। মানে আমরা জানি যে ওয়েবসাইট লেয়ার 2 আর 3 তে ভিতরে সুইচ থাকে, যে রাউটিং করতে পারে সে লেয়ার 3 সুইচ, আর যে রাউটিং, এরা আসলে রাউটিং থেকে শুরু করে সবকিছু করতে পারে এই সুইচে। এজন্য লেয়ার 7 প্রোটোকল পর্যন্ত সাপোর্ট করে। তো এটা হলো এর ব্রেন। দুইটা সুপারভাইজার আছে। জিজ্ঞেস করতে পারে, একটা চ্যাসিস বেস সুইচ জীবনে দেখছেন? আন্দাজে চোখ বন্ধ করে মানে দেবো, স্যার দেখছি 9508 কি স্যার, একটা নেক্সাস সুইচ। কি ছিল ওটাতে স্যার? ওখানে 8টা স্লট ছিল, 8টা স্লটে এরকম লাইন কার্ড লাগানো ছিল, একটাতে 10 জিবি লাইন কার্ড লাগানো ছিল, একটাতে 40 জিবি লাইন কার্ড লাগানো ছিল, একটাতে 1 জিবি লাইন কার্ড লাগানো ছিল, একটাতে গিগাবিটের 48 ভোল্টের লাইন কার্ড লাগানো ছিল। চোখ বন্ধ করে বলে স্যার ওই নেক্সাস সুইচে মজার ব্যাপার স্যার, ব্রেন লাগে, সুপারভাইজার লাগে। দুইটা সুপারভাইজার ছিল, সুপারভাইজার 1, সুপারভাইজার 2। একটা সুপারভাইজার নষ্ট হয়ে গেলে যারা আরেকটা দিয়ে কাজ করে স্যার। পাওয়ার সাপ্লাই ছিল 4টা, একটা দিয়েই চলবে এই 3টা রিলেটেড। তিনটা যদি দুটো নষ্ট হয়ে যায় আরো দুটো বামের তিনটা এখানে এক্সট্রা আরো লাগাইতে পারবে। ওই পাওয়ার সাপ্লাই লাগানো। ক্লিয়ার? এটা হলো নেক্সাস, একটা মডেল বলে দিলাম, নেক্সাস 9508। তার মানে আমরা সুইচ দুই ধরনের বলতেছি। আমাদের এখানে যেই লেয়ার 2 আছে 3 আছে। একটা উঁচু করো, আমাদের এখানে যে সুইচগুলো আছে চ্যাসিস বেস সুইচ নেই। হ্যাঁ, এটা হলো দেখো, এই পাশ দেখো, ঘুরো, খুঁজে পাচ্ছে না যে কত মডেল। না আমি ওই মডেল 2 না 3, হ্যাঁ, 2 কি 3 ওইটা দেখি। কোন জায়গা দেখতে? ওইটা তো 3। হ্যাঁ, সোজা করো, এই সামনে রাখো, এরপর রাখো, এরপর রাখো, সোজা। এটা হলো উল্টো না, ওই পাশে রাখো। ফাইন, এটা হলো আমাদের 3750 একটা সুইচ। তার মানে কি এখানে অনেকগুলো পোর্ট দেখাচ্ছেন? 12-24টা পোর্ট। তার মানে 48টা পোর্ট এই সুইচে ধরবে, আরো 12-24টা দিয়ে যাবে। হ্যাঁ, তার মানে 48টা পোর্ট যখন হবে তখন এই লাইন দিয়ে পোর্ট থাকবে, তাই না? তার মানে কি এরকম পোর্টের সংখ্যা সম্বলিত যদি কোনো ডিভাইস দেখা হয় তাহলে সেটা আসলে সুইচ হবে। ক্লিয়ার? তার মানে ডাটা সেন্টারে গেলে কি এবার দেখতে পারবে, বুঝতে পারবে নাকি? ডাটা সেন্টারের ভিতরে গেলে এরকম সুইচই দেখতে পারলে, এরকম দেখলে বুঝতে পারবো যে এটা সুইচ। আমরা একটা রাউটার দেখেছিলাম না, আমরা রাউটার দেখেছিলাম না ভাই, এটার সাথে ওটার পার্থক্য। আমরা এসআর 1000 সিরিজে একটা রাউটার দেখেছিলাম না, সুইচ রাউটার পাশাপাশি, কিন্তু এই যে একটা রাউটার না, এটার সাথে কম্পেয়ার করে দেখেন, এটার কিন্তু পোর্টের সংখ্যা কম, কিন্তু সুইচে হিউজ পোর্ট, হিউজ পোর্ট। তাহলে কি ডাটা সেন্টারের ভিতর ঢুকলে বুঝতে পারবে, এবং আমাকে মডেল নাম্বারগুলো জানতে হবে। এএসআর যদি লেখা থাকে তাহলে অ্যাডভান্স সিকিউরিটি বলে গেলাম। এএসআর এখন সব নেক্সট জেনারেশন চলে আসছে। অ্যাডভান্স সার্ভিস রাউটার
অ্যাডভান্স সার্ভিস রাউটার মোটামুটি, আবার ওটা অনলাইনে যে কেউ একজন দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, সেটা হলো, তাহলে আমরা বুঝতেছি যে রাউটার এবং সুইচের ভিতরে পার্থক্যটা। আমি চেসিস বেশ বড় নেটওয়ার্কের জন্য বোঝাই দিলাম, হ্যাঁ। আর আমরা কম্প্যাক্ট যে সুইচগুলো থাকে, ফিক্স যে সুইচগুলো থাকে, ফিক্স সুইচ, এটা হলো ফিক্স সুইচ। এটা কি সুইচের আমরা দেখতেছি যে এই পোর্টগুলো এক ধরনের আছে, আবার এই সাইডে কয়েকটা পোর্ট আছে, এখানেও আছে, এখানেও আছে, আলাদা দুইটা আপলিং পোর্ট আছে বা চারটা আপলিং পোর্ট আছে। তো বেসিক্যালি আমরা এবার একটু সুইচের সংখ্যাটা একটু দেখে আসি। আমরা বলছি যে সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক, এবং সুইচের সাথে কানেক্টেড থাকে কম্পিউটার, প্রিন্টার, সার্ভার, phones, cameras, lights and server in a building or campus. হয় একটা বিল্ডিং এর ভিতরে থাকবে সেগুলো, অথবা একটা ক্যাম্পাসের ভিতরে। আমার আজকে সকালবেলা স্টুডেন্টরা বলেছে সার্ভার, প্রিন্টার, কম্পিউটার এন্ড বিল্ডিং এন্ড কানেক্ট ক্যাম্পাস। আমি বিল্ডিংও কানেক্ট সার্ভার ক্যাম্পাসও কানেক্টেড থাকবে, ভুল, ঠিক আছে, সব কানেক্ট করে ফেলে। আর অনেকে তো তুতলাইতে মানে এরকম পড়ালেখা তো করিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করবো উত্তর দিতে হবে, এরকম পড়ালেখা করিনি। সব পড়ে গেছি যে আমরা স্যার ক্লাসে ঘুমাবো, আপনি ক্লাস নেবেন, আর আমরা ঘড়ির টাইম দেখবো, আপনি ক্লাস নেবেন, যে কোনো একটা অপশন। তো আমরা যেটা করবো যে নেক্সট ক্লাসে আসলেই ধরবো যে হোয়াট ইজ সুইচ। তো সুইচ ক্রিয়েট এ নেটওয়ার্ক, সুইচ কানেক্ট কম্পিউটার, প্রিন্টার, ফোনস, ক্যামেরা, লাইটস অ্যান্ড সার্ভার ইন এ বিল্ডিং অর ইন এ ক্যাম্পাস। এরপর বলতেছি সুইচ সার্ভস অ্যাজ এ কন্ট্রোলার, একটা কন্ট্রোলারের মতো কাজ করে। কি করবে একটা কন্ট্রোলার? যখন সে ডিভাইসগুলো কানেক্ট করবে সেগুলোকে অ্যাক্টিভ করে ফেলবে। অ্যাক্টিভ করে ফেলবে মানে কি, আমি একটা ডিভাইস লাগালাম আর অ্যাক্টিভ হলো না, ওই ডিভাইসটিতে পাওয়ার থাকে না। আমি একটা প্রিন্টার লাগালাম, একটা কম্পিউটার লাগালাম, একটা ক্যামেরা লাগালাম, ডিভাইসগুলো লাগালাম, এখন যদি পাওয়ার না দিয়ে বললাম যে আমার সুইচ অন, কিন্তু ওই ডিভাইসগুলো পাওয়ার হবে, অ্যাক্টিভ হবে? সব ডিভাইসে পাওয়ার থাকতে হবে এবং অ্যাক্টিভ করে ফেলবে। অ্যাক্টিভ করে কি করবে, ও অ্যাক্টিভ করে ফেলবে এবং একে অপরের সাথে ডাটা আদান প্রদানে সহযোগিতা করবে, দক্ষতার সহিত ডাটা আদান প্রদান করবে। সেটা হতে পারে আমি কম্পিউটারে বসে প্রিন্টারে প্রিন্ট কমান্ড দিচ্ছি না, ডাটা সেন্ড করছি না, আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যদি ফাইল কপি পেস্ট করি তাহলে কি হবে, ডাটা আদান প্রদান হলো। তার মানে আমাকে বলতে হবে সুইচ সার্ভ অ্যাজ এ কন্ট্রোলার ইনেবল নেটওয়ার্ক ডিভাইস টু টক ইচ আদার এফিসিয়েন্টলি, একজন আরেকজনের সাথে কথা, দক্ষতার সাথে কথা বলতে সহযোগিতা করবে, সুইচ করবে। আর কি করবে, ডাটা শেয়ারিং অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন, সুইচ সেভ বিজনেস মানি অ্যান্ড ইনক্রিজ এমপ্লয়ি প্রোডাক্টিভিটি। কীভাবে, আমার প্রিন্ট করতে হয় বাজারে যাওয়া লাগবে, অথবা আমার ফাইল শেয়ার করার জন্য আমাকে পেন ড্রাইভে করে তার ডেস্কে যাওয়া লাগবে, এগুলো তো বন্ধ হয়ে যাবে। নেটওয়ার্কের ভিতরে থাকলে আমি জাস্ট কপি পেস্ট করবো, ওর কম্পিউটারের ভিতরে শেয়ারিং ফোল্ডারের ভিতরে যায় পেস্ট চলে গেল, ফাইল নেই বাধা। দিস ইজ সুইচ। তাহলে আমি বুঝাইতে পারছি সুইচ কি। সুইচ ইজ ক্রিয়েট নেটওয়ার্ক, সুইচ এর সাথে কানেক্টেড থাকে কম্পিউটার, প্রিন্টার, ফোনস, ক্যামেরা, লাইটস অ্যান্ড সার্ভার। হইতে পারে এটা বিল্ডিং এর ভিতরে অথবা ক্যাম্পাস, এইভাবে বলতে হবে, হইতে পারে এটা বিল্ডিং এর ভিতরে অথবা ক্যাম্পাসে, বলা যাবে না, কানেক্ট করে। তারপর সুইচ কন্ট্রোলারের মতো কাজ করে। কন্ট্রোলার সে যখন ডিভাইসগুলোকে কানেক্ট করে, ডিভাইসগুলোকে অ্যাক্টিভ করে এবং দক্ষতার সহিত একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা ডিভাইস টু ডিভাইসে ডাটা আদান প্রদান করে, রিসোর্স শেয়ারিং করে, তাই না? এটার ফলে আমাদের কি হয়, বিজনেসের টাকা সেভ হয়ে যায়, এমপ্লয়ি প্রোডাক্টিভিটি বেড়ে যায়। ভাই আমি যেভাবে বাংলায় বলে দিছি, সুইচ আমরা বলতেছি যে সুইচ দুই প্রকার, একটা হলো ম্যানেজ সুইচ, আনম্যানেজ সুইচ। আনম্যানেজ সুইচ is write a box TP কিচ্ছু করার দরকার নেই, দুটো কেবল লাগান, কম্পিউটারে আইপি বসেন, ডাটা সেন্ড করেন, চলে যাবে। ইটস রাইট এ বক্স, কানেক্ট কম্পিউটার অ্যান্ড সেন্ড ডাটা, কোনো কিছু দরকার নেই। আর আমরা যেটা বলতেছি যে
managed switch can be configured. হতে পারে সেটা জুনিপারের, হতে পারে সেটা এইচপির, হতে পারে সেটা সিসকোর, হতে পারে সেটা আইবিএম এর, হতে পারে সেটা ডেলের, যেটাই হোক না কেন আমি কি করব সেটা কনফিগার করতে পারবো। ইউ ক্যান মনিটর, অ্যাডজাস্ট, ম্যানেজ সুইচ লোকালি আর রিমোটলি। কিরকম? আমার সুইচ 10 তলায় আছে, আমি কয় তলায়? 2 তলায় না? এমনকি আমি 10 তলায় উঠে দিয়ে কনসোল লাগাই তারপর সুইচ কনফিগার করবো না। আমার যেহেতু কনফিগারেবল সুইচ, আমি এখানে ওখানে আইপি বসানো থাকবে, এখান থেকে ঢুকে সুইচের ভিতরে হিমুকে বলে দেবো ডিসকানেক্ট, নো অ্যাক্সেস টু ডাটা, ওর পোর্টটা শাট ডাউন করে দেবো, ব্যাস ওর ল্যাপটপে লাল বাতি করে দেবো। নেটওয়ার্ক পোর্টে, ওর ল্যাপটপের নেটওয়ার্ক পোর্টে লাল বাতি ক্রস চিহ্ন চলে আসবে, কারণ আমি এখানে বসে দেখবো যে হিমু 10 নম্বর পোর্টের সাথে কানেক্টেড আছে, 10 নম্বর পোর্টের ভিতরে ঢুকে শাট ডাউন কমান্ডার দিয়ে দেবো, ব্যাস শেষ। তার মানে কি রিমোটলি কনফিগার করা সম্ভব ম্যানেজ সুইচ। ক্লিয়ার? আমরা বলতেছি যে সুইচ টু সুইচ কানেক্টিভিটির জন্য আপলিং পোর্ট ইউজ করি আমরা। কি করি? আপলিং পোর্ট। বাই এটা মিনিং কি? আপলিং পোর্ট মানে সুইচে নরমালি অনেক পোর্ট আছে না, আমরা যখন পিসি কানেক্ট করব বা সার্ভার কানেক্ট করব তখন সুইচের এই নর্মাল পোর্টের সাথে কানেক্টেড করব। হ্যাঁ, নর্মাল পোর্টের সাথে আমরা কানেক্ট করি। এটা যে স্পিড, আপলিঙ্কের স্পিডগুলো বেশি থাকে। কারণ কি? আমার এখানে যদি 20টা পিসি থাকে আর আরেকটা সুইচে যদি আমার আরো 20টা থাকে, তাহলে কি মাঝখান থেকে ডাটা দিতে গেলে আরো স্পিড লাগবে না? তার জন্য কোম্পানি কি করছে, বেশি স্পিডওয়ালা দুইটা পোর্ট দিয়ে দিচ্ছে। না, হলো নিচে আর একটা সুইচ আছে, এটা একটা সুইচ। তার মানে কি আপলিং টু আপলিং কানেক্টিভিটি করার জন্য আমার সুইচ দরকার। এই আপলিং পোর্টের সাথে আমরা নর্মাল পোর্টের সাথে যদি বলে যে কি ভাই নর্মাল পোর্টের সাথে লাগাইতে পারবো, পারবো। আমি ইচ্ছা করলে তো পারি, আমি যদি ইচ্ছা করি পারবো, কিন্তু স্পিডটা তো কমে যাবে। এগুলো যদি 100 Mbps এ ডাটা ট্রান্সফার করে, এ করবে 1 GB। এ যদি 10 G তে ডাটা ট্রান্সফার করে, এগুলো করবে 1 GB। মানে এটা একটা সিস্টেম ওরা করে রাখে। স্পিডের সাথে হচ্ছে আপনার নরমালটা অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ, ওইটা যদি আমরা আপলিং পোর্টে মানে পিসির সাথে যে দিচ্ছি, ওটা আপলিং পোর্টে দিলে কি আমরা বেশি ডাটা ট্রান্সফার করতে পারবো? আচ্ছা, প্রশ্ন হলো যে এটা আমি যদি এখানে লাগাই, তাই তো? এখানে লাগাইলে বেশি ডাটা ট্রান্সফার করতে পারবো কিনা? ফাইন। আমার যদি পিসিতে ওই পারফরম্যান্স ওলা যদি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকে, তাহলে অবশ্যই পারবো। আর যদি আমার যদি এটা 10G পোর্ট থাকে আর পিসিতে যদি 10G পোর্ট কার্ড থাকে, তাহলে আমি ডাটা ট্রান্সফার করলে 10G ডাটা ট্রান্সফার করা সম্ভব। কিন্তু আমার তো উপরের আপ স্ট্রিমগুলো তো 10G থাকা লাগবে। মানে এর পরে যে ডিভাইসটা কানেক্টেড সেটাও 10G, রাউটারে 10G, ইন্টারনেট হলো 10 Mbps। লাভ কি? লাভ আছে? বুঝতে পারছি? তাহলে আমাদেরকে যেটা করা হয়, আপলিং পোর্টের সাথে সবসময় আমরা সুইচ টু সুইচ কানেক্টিভিটি করি। আপলিং পোর্ট এটা হতে পারে ফাইবারের, হইতে পারে ইথারনেটের, হতে পারে ফাইবারের, হতে পারে ইথারনেটের। আচ্ছা, মোটামুটি ফিক্স সুইচ বুঝলাম। এখন যদি আমরা সিসকো সুইচ ছোট একটা হচ্ছে সুইচ দেখবেন আপনার, ওটা কি আনম্যানেজড? আনম্যানেজ সুইচ, ফিক্সড একদম, ওটা ফিক্স সুইচ, আনম্যানেজ সুইচ। আমরা সিসকোর যদি ওয়েবসাইটে যাই, এখানে যদি মেনুতে ক্লিক করি, প্রোডাক্টসে ক্লিক করি, অনেক ধরনের প্রোডাক্টস আছে। নেটওয়ার্কিং সফটওয়্যার, আইওটি, মোবিলিটি, ওয়্যারলেস সিকিউরিটি, কোলাবোরেশন, ডাটা সেন্টার, স্মল মিডিয়াম সাইজ বিজনেস, সার্ভিস প্রোভাইডার বা ইন্ডাস্ট্রিজ, কাস্টমার এক্সপেরিয়েন্স, অনেক ধরনের আছে। আমরা নেটওয়ার্কিংয়ের ভিতরে যাই, তাহলে এখানে দেখবো যে SDWN, SDXS, নেটওয়ার্ক আর্কিটেকচার, ACI, সিসকো DNA, সুইচ, ওয়্যারলেস রাউটার, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, অনেক কিছু আছে। আমাদের দরকার হলো সুইচ সম্বন্ধে, আর একটা দরকার রাউটার সম্বন্ধে।
কি কি সুইচ আছে? সিসকো ল্যান অ্যাক্সেস সুইচের ভিতর বলা হয় যে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হলো একটা কোম্পানি ছিল, তাদেরকে পার্ট অ্যাকোয়ার করে নেয় সিসকো। এই জন্য সিসকোর এই এক্সেস লেয়ারে বা এই এই সুইচগুলোতে আমরা এক্সেস লেয়ারে সবচেয়ে বেশি ইউজ হয় এই সুইচগুলো, ক্যাটালিস্ট সিরিজের সুইচগুলো। ক্যাটালিস্ট 9400, ক্যাটালিস্ট এটা হলো সিরিজ, এর ভিতরে ঢুকলে মডেলগুলো পাওয়া যায়। ক্যাটালিস্ট 1000, ক্যাটালিস্ট 3650 আমাদের কাছে আছে, 3650 আছে। মিরাকি আছে। ল্যান কম্প্যাক্ট সুইচের ভিতরে ক্যাটালিস্ট 1000 সিরিজ, 3560 CX সুইচ, তারপরে আছে 9600 ল্যানের জন্য। এই যে এটা আবার চ্যাসিস বেস। যদি 9600, 9500, 9400 যদি কেউ জিজ্ঞেস করে যে চ্যাসিস বেস সিরিজের সুইচের মডেল বলতে পারবেন বা সিরিজ বলতে পারবেন, তো মডেল সিরিজগুলো এটা 9600 আমরা পড়ছিলাম না, এটাকে 9508 পড়লাম একটা, সেম এরকম 9600, 9500, 9400। নেক্সাস ডাটা সেন্টারের জন্য আমরা নেক্সাস সুইচ ইউজ করি। এই যে নেক্সাস সুইচ, এই যে নেক্সাস 9000, সবচেয়ে বড় যেটা হলো সেটা হলো 9013 মনে হয়। এই যে এটা মনে হয় 9013। এখানে ভিউয়াল ডাটা শিটের ভিতরে গেলে সব পাওয়া যায়, কত পোর্টের কি আছে না আছে। যে নেক্সাস 9000 সিরিজ ডাটা শিটে ক্লিক করলে আমি যখন কাজ করতাম এই ডাটা শিট মুখস্থ করা থাকতো আমাদের, কি ফিচার আছে, কোন প্রোডাক্ট আছে, কয়টা পোর্ট আছে, কোন কোন পোর্ট অ্যাক্টিভ করতে পারবো, কোন কোন পোর্ট কত জিবি পোর্ট লাগাতে পারবো, ভিপিএন করা যাবে না, কতগুলো ভিপিএন করা যাবে, এগুলো সব মুখস্থ করা থাকতো। পার্ট নাম্বার, মডেল নাম্বার সব। এই যে ডিজাইনগুলো ওই যে আমার বিশেষ করা ছিল, হ্যাঁ স্প্যান লিপ, হ্যাঁ এই যে স্প্যান লিপ। সবচেয়ে বড়টা যেটা এটা 16টা স্লট লেখা আছে, 16টা লাইন কার্ড, 10টা পাওয়ার সাপ্লাই, 6টা ফ্যাব্রিক মডেল অফ দ্য সেম টাইম, 2 সিস্টেম কন্ট্রোলার, 2টা সুপারভাইজার, 3টা ফ্যান ট্রে। পোর্ট তো আমি যদি 48টা 96 পোর্টের কার্ড লাগাই এক একটা, তাহলে কত পোর্ট হয় গুণ করে মাল্টিপ্লাই করতে হবে। সব এগুলো দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল। এই সুইচগুলো প্রশ্ন হলো কোথায় ইউজ করা হয়? বড় বড় ডিস্ট্রিবিউশনে, বড় বড় নেটওয়ার্ক এন্টারপ্রাইজ লাইক ঢাকা ইউনিভার্সিটি, অনেক বড় ক্যাম্পাস না, সব এক্সেস সুইচগুলো এসে এই জায়গা লাগে। অনেক পোর্ট দরকার না, এক্সেস সুইচগুলো যখন আসবে তখন এসে তো এখানে লাগতে হবে, কানেক্ট হতে হবে। তখন ঢাকা ইউনিভার্সিটির আমার তো একটা ডিজাইন ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে যেটা কাজ করছি ঢাকা faculty arts to Wi-Fi. ইউনিভার্সিটির ভিতর কাজ করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, চুয়েট, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, ডুয়েট, জগন্নাথ ন্যাশনাল ইউনিভার্সিটি, পিএসটিইউ টেক্সটাইল ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি, তারপরে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, এগুলোতে কাজ করি। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস প্রজেক্ট ডিজাইন আছে। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির সলিউশন। সব কিছু কানেক্টেড একদম। আইএসডিআর, ডিউ, ক্লাব, বিজয় 71, শামসুন্নাহর হল, গার্জন হল, পপ, আইআইটি পপ, সোশ্যাল সায়েন্স পপ, শামসুন্নাহর হলে জগন্নাথ হল, ফিজিক্স ডিপার্টমেন্ট, সব টোটাল পপিং করছেন 4টা।
এগুলো হলো ফাইবারের কানেক্টিভিটি বোঝানোর জন্য আর কি। ঠিক আছে, আর কোর নেটওয়ার্কের ভিতরে এই যে বিডিআইএক্স, বিডিরেন, বিডিসিএল, ইন্টারনেট কানেক্টিভিটি জন্য বিডিসিএল সার্ভারগুলো আছে, যে সিসকো সার্ভার, ডিএনএস সার্ভারগুলো নিজস্ব করে নেওয়া, ওখানে আইপি অ্যাড্রেস সহ সব কিছু দেওয়া আছে। এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে, তাহলে মোটামুটি কিছু করা সম্ভব। সহজ, কঠিন কিছু না। প্রথম প্রথম দেখলে মনে হবে এই কোন দিক দিয়ে কেবল গেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ এগুলো আমরা করে আসছি। সো শুধু একটু ধৈর্য সহকারে এই কয়দিন আমাদের সাথে ক্লাস করতে হবে। Fine. আচ্ছা, এটা গেল। আরেকটা যে জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো রাউটার। এবার আমরা একটু রাউটার আসি। রাউটার কি? হোয়াট ইজ রাউটার? বোরিং লাগছে না? হ্যাঁ, একদম লাগছে না। লাগছে না, এখন লাগছে না, যা আরাম করলাম। What is router? Router connects different networks. Router লিখতে হবে, router connects different networks. রাউটার বিভিন্ন অন্য নেটওয়ার্কের সাথে কানেক্ট করে একটা গেট হিসেবে কাজ করে। আমি যেটা বলেছি সেটা দেখো। Router connects different networks. এটুকু লাগবো। এরপরে লিখতে হবে on the other hand connect multiple networks together. On the other hand connect multiple, so they also connect computer এর মধ্যে লিখতে হবে কানেকশন গুলো। সরি, এখান থেকে এই পর্যন্ত। সেটা হলো যে আমরা বলতেছি যে একসাথে অনেকগুলো নেটওয়ার্ক কানেক্ট করতে পারে, মাল্টিপল নেটওয়ার্ক কানেক্ট করতে পারে রাউটার। কানেক্ট মাল্টিপল নেটওয়ার্ক টুগেদার, দে অলসো কানেক্ট কম্পিউটার অন দোজ নেটওয়ার্ক টু দ্য ইন্টারনেট। মানে ওই নেটওয়ার্কে যে কম্পিউটারগুলো আছে সেগুলো সে কানেক্ট করতে পারে এবং ইন্টারনেটে নিয়ে যেতে পারে। রাউটার ইনেবল অল নেটওয়ার্ক কম্পিউটার টু শেয়ার সিঙ্গেল ইন্টারনেট কানেকশন। রাউটার লেয়ার 3 হিসাবে কাজ করে। তারপরে এটা লিখতে হবে, দে ডোন্ট ফরওয়ার্ড ব্রডকাস্ট বাই ডিফল্ট। রাউটার নিজে ইচ্ছাকৃতভাবে ব্রডকাস্ট বাই ডিফল্টই করে না, লিখে না, দে ডোন্ট ফরওয়ার্ড ব্রডকাস্ট বাই ডিফল্ট। সবগুলো বইতে লিখবো। তারপরে এটা আমি লিখে দিছি, লেয়ার 3 তে কাজ করে। তারপরে লিখতে হবে যে প্যাকেট সুইচিং, প্যাকেট ফিল্টারিং, ইন্টারনেট অর কমিউনিকেশন, পাথ সিলেকশন। তাহলে রাউটার কি করে, সে কোনো একটা ব্রডকাস্ট অ্যাড্রেস যদি আসে, ব্রডকাস্ট মিন্স মাইকিং করতেছি, মাইকিং করে বলতেছি যে হিমু কোথায়, তার মানে কি আমি হিমু কোথায় এই মেসেজটা সবার কাছে ফরওয়ার্ড হচ্ছে না, ওয়ানলি হিমু রেসপন্স করবে, হিমু রেসপন্স করবে, আর ওনারা বলবে যে আমি হিমু না। তার মানে এই যে ব্রডকাস্ট মেসেজটা গেল, এই ব্রডকাস্টিং এর কারণে তার তো রেসপন্স করা হচ্ছে। এই যে নেটওয়ার্কের এই যে কনভেনশনটা, নেটওয়ার্কের এই যে এই ডিলেটা, এটার জন্য বাঁচানোর জন্য এখন যদি টোটাল একটা ইন্টারনাল নেটওয়ার্কের ইনফরমেশন একটা রাউটারের কাছে যাওয়ার পরে রাউটার যদি এটা আবার ব্রডকাস্ট করে অন্য রাউটারের কাছে, তার মানে নেটওয়ার্ক ট্রাফিক জ্যাম হয়ে যাবে। তারপরে রাউটার বলতেছে যে তুমি আমার কাছে কোনো কিছু ব্রডকাস্ট করলে এটা আগে এলিমিনেট করে দেবো, বাদ দিয়ে দেবো। বাই ডিফল্টলি সে এটা ফরওয়ার্ড করে না। আমরা বলছিলাম রাউটার লেয়ার 3 তে কাজ করে, লেয়ার 3 তে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, ঠিক আছে। প্যাকেট সুইচিং করে,
প্যাকেট সুইচিং কি, রাউটারের ভিতরে আবার সুইচিং কি, রাউটারের ভিতরে সুইচিং কি, রাউটার এখন সো মাচ ইন্টেলিজেন্ট, সো মাচ ইন্টেলিজেন্ট। কারণ আমি কোন একটা ডেস্টিনেশন, গ্রামীণ ফোন আর বাংলালিংক দুইটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতেছি, মাঝখানে দুইটা রাউটার লাগাইছি, লাগানোর পরে আমি সে কবিতার কাছে একটা ডাটা সেন্ড করছি, অ্যান্ড রাউটার বুঝে গেছে যে একবার সেন্ড করেছে মেমোরির ভিতরে রেখে দেবে, প্যাকেট সুইচিং হিসাবে রেখে দেবে। এরা বারবার ডাটা সেন্ড করতেছে, তার মানে ওই পাথটা সুইচের মতো করে ফেলাবে। রাউটার কি করে, রাউটিং ইনফরমেশন নেক্সট হপ ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস এইভাবে পাঠাবে, আর সুইচ কি করে ডিরেক্টলি ডাটা পাঠিয়ে দিতে পারে যে ওই পোর্ট থেকে ওই পোর্টে অমুক ওই পোর্টে আসে, তার ক্যাম্প টেবিলে যখন চলে আসবে তখন ডিরেক্টলি পাঠিয়ে দিবে, সুইচ আইপি লাগে না, ঠিক আছে। এখন রাউটার কি করবে, বারবার ডাটা পাঠানোর কারণে ও প্যাকেটটাকে বলবে যে সুইচিং এর মতো পাঠায়, যে আমি এটা রিমেম্বার করে রাখছি, ক্যাশ রিমেম্বার করে রাখছি এই কাছে ডাটা পাঠাতে হলে এই পথে চলে যেতে হবে, এটার জন্য আলাদা বারবার আমাকে পাথ ফাইন্ড করা লাগবে না, এই পথে আমি পাঠিয়ে দিতে হবে। এটা হলো প্যাকেট সুইচিং। এটা আরো অনেক কিছু আছে, সেফ সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং আছে। এক্সপ্রেস ফরওয়ার্ডিং এর ভিতরে প্যাকেট সুইচিংটা কিভাবে কাজ করে, সিসকোর একটা ইন্টেলিজেন্স চিপই দেওয়া আছে রাউটারের ভিতরে। ইন্টারনেটওয়ার্ক কমিউনিকেশন, এটা তো আমরা বুঝি, ইন্টারনেটওয়ার্ক সবগুলোর সাথে কমিউনিকেশন করে পাথ সিলেকশন করে, এটা আমরা জানি, রাউটার পাথ সিলেকশন করে যে হুইচ ইজ দ্য বেস্ট পাথ, কোন পথে যাব, হুইচ ইজ দ্য বেস্ট পাথ। এই আইএসআর যে রাউটার, আইএসআর কে বলা হয় ইন্টিগ্রেটেড সার্ভিস রাউটার, এর সিরিজটা হলো 4000, আইএসআর 1000, আইএসআর 9000, এনসিএস এএসআর 1000। আমরা দুইটা মডেল একটু দেখি, দুইটা বেশি চলে আর ইন্টারনেট আছে কি নাই প্রবলেম দেখা দিচ্ছে। তো এই সিরিজের ভিতরে গেলে অনেক আরো মডেলগুলো পাওয়া যায়, হ্যাঁ এই মডেলগুলো পাওয়া যায়, এগুলো একটু নিজেরা একটু দেখে নিতে হবে। আইএসআর এর ভিতরে আইএসআর 4000 আমরা রাউটারের ভিতরে কতগুলো জিনিস দেখাতে চাই। রাউটারের নামগুলো একটু আইএসআর এই সিরিজগুলো মনে রাখলে এর পরবর্তীতে গুগলে সার্চ দিলে ডাটা শিট চলে আসবে। এই রাউটারগুলো আমরা ব্রাঞ্চ রাউটারের জন্য ইউজ করি, বলে দিচ্ছি এগুলো ব্রাঞ্চ রাউটারের জন্য ইউজ করা, এটা ওয়ান এগ্রিগেশনের জন্য ইউজ করা, হ্যাঁ এগুলো ওয়ান এগ্রিগেশনের জন্য ইউজ করার জন্য বলে দিচ্ছে। আরো আছে এগুলো এজ রাউটার, মানে আমরা ফেসবুক, ডাটা, গুগল, মাইক্রোসফট যে রাউটার ইউজ করে, এই যে এটাও কিন্তু রাউটার, আগের মনে হচ্ছিল সুইচ, আবার মনে হচ্ছে রাউটার, হ্যাঁ। তো মডেল নাম্বারগুলো না দেখলে এএসআর 9000 যদি এরকম থাকে তাহলে এগুলো হলো রাউটার, বড় বড় রাউটার। সার্ভিস প্রোভাইডার যে রাউটার ইউজ করে এটা তো মোনামেটা এসি। সার্ভিস প্রোভাইডার যে রাউটার ইউজ করে সেগুলো হচ্ছে সিসকো এএসআর, সিসকো 8000, এনসিএস 5500, 5500, এএসআর 9000, ঠিক আছে। এই ধরনের লোকাল যারা সার্ভিস প্রোভাইডার তারা কি এই টাইপের ইউজ করে না, তারা সস্তার ভিতরে করে, এটা মাইক্রো তারা ডিস্ট্রিবিউশন না, তারা ডিস্ট্রিবিউশন হিসাবে এরকম একটা সুইচ লাগে। এখন তারা সিসকো কম ফিক্স সুইচ নেক্সাস 10 জিবি সুইচটা ইউজ করতেছে, 10 জিবি মানে তার ব্যাকবোনটা 10 জিবি দিয়ে শুরু করতেছে, জানো এখান থেকে 10 জিবি দিচ্ছে, এক্সেস সুইচ আর আরেকটা সুইচে 10 জিবি, আপলিংকে 10 জিবি করতেছে, 10 জিবি। আমরা আসবো এরকম একটা আইএসপি সেট আপ করতে গেলে কি লাগে এটা দেখাই। এটা হলো ইন্ডাস্ট্রিয়াল রাউটার, ভার্চুয়াল রাউটার আছে স্মল বিজনেসের জন্য, এই যে রাউটার এইবারে হ্যাঁ এরকম রাউটার আছে। তো অনেক ধরনের রাউটার আছে, হ্যাঁ। এখন রাউটারের ভিতরে যেটা হলো যে আমরা একটা রাউটার, এই রাউটার হলো আইএসআর 4000 সিরিজে যে লেখা থাকে, এইখানে লেখা থাকে আইএসআর 4000 সিরিজ,
রাউটারের মডেল নাম্বারগুলো দেখতে হলে আমাকে কোথায় মডেল নাম্বারগুলো পাবো, এগুলো আমাকে দেখে দেখে বুঝে নিতে হবে। এই যে যখন আমি ডাটা সেন্টারের ভিতরে ঢুকবো তখন আমার এইটা ফ্রন্ট ইন্ডে থাকবে, হ্যাঁ এটা ফ্রন্ট ইন্ডে থাকবে, এটা দেখে বুঝে যাইতে হবে যে এটা একটা সিসকো রাউটার। ব্যাক ইন্ডে আমি তো পোর্ট নাম্বারও দেখতে পারবো না, তাহলে পোর্ট নাম্বার যদি না দেখতে পারি তাহলে সিরিজ দেখে আমাকে বুঝতে হবে যে এটা এই সিরিজের সুইচ, রাউটার, ফায়ারওয়াল নাকি। রাউটারে আমরা এক্সটার্নাল কার্ড লাগাইতে পারি, হ্যাঁ এক্সটার্নাল কার্ড লাগাইতে পারি আমরা। এটাও কিন্তু একটা রাউটার, দেখে মনে হচ্ছে যে সুইচ, অনেকগুলো পোর্ট দেখলে আমার মনে হবে না যে এটা আসলে রাউটার। কারণ কি অনেক জায়গায় এরকম রাউটার দরকার হবে যে তার এক্সটার্নাল আর সুইচ ইউজ করবো না। কি হবে, এক্সটার্নাল আমি সুইচ ইউজ করবো না, ওইটার ভিতরে ওই রাউটারের ভিতরে সুইচ পোর্ট থাকবে কতগুলো, বিল্ট ইন সুইচ থাকবে, হ্যাঁ বিল্ট ইন কয়টা সুইচ থাকবে, বিল্ট ইন কয়টা সুইচ থাকবে, সেরকম আমার একটা রাউটার দরকার। তাহলে আমি এই রাউটারটা ইউজ করতে পারবো, এই রাউটারটা ইউজ করতে পারবো। তাহলে কি আমার কস্ট ইফেক্টিভ সলিউশন হলো। এটা বুঝতে হবে কি সিরিজ দেখে বুঝতে হবে। এই যে ডাটা শিটের ভিতরে ঢুকলেই বলে দেবে যে এই 8টা পোর্ট হলো সুইচের জন্য, সুইচের মতো বিহেভ করবে। আমার তো দরকার সুইচ, একটা রাউটার থাকবে, তার ব্যাক এন্ডে সুইচ থাকবে, সুইচগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। কিন্তু এটা হলো সলিউশন পার্সপেক্টিভে দেওয়া হয়। কারণ কি, দেখো জুনিপার কি করতেছে, তার এরকম রাউটার নেই। জুনিপার কি করতেছে, একটা সুইচ দিচ্ছে, একটা রাউটার দিচ্ছে। সিসকো বললো যে কস্ট কমানোর জন্য একটা রাউটার দিয়ে দিল, ওর ওই সুইচ প্লাস রাউটারের দাম হলো 1 লাখ টাকা। সিসকো বলতেছে এই রাউটার আর ইনক্লুডিং সুইচ আমার 50,000 টাকা। মানে এটা সলিউশনকে বিট করার জন্য অনেক সময় এরকম দেওয়া থাকে। হ্যাঁ, তো এগুলো আসলে সব জানতে হবে আমাদেরকে। হ্যাঁ, এগুলো আমাদেরকে জানতে হবে। আর আমরা যে ডাটা সেন্টার দেখলাম না, আচ্ছা যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ডাটা সেন্টার, জানা আছে ডাটা সেন্টার কি? ডাটা কালেকশন অফ ডেটা স্টোর, ডাটা স্টোরেজ, যেখানে আপনার আইএসপি র্যাক থাকবে, আইআইজি থাকবে, বিভিন্ন পার্ট থাকবে, সেই পার্টগুলোকে আমি রাউটার ডাটাকে স্টোর করে রাখা। স্টোর করে এবং ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সেটা হচ্ছে প্রোভাইড করা। আর পকেট থেকে যে ডাটাগুলো আছে সেটা ডাটা সেন্টারে প্রিজার্ভ থাকবে। আর কেউ হেমো কি ডাটা সেন্টার জানো না? আর কেউ বলতে পারবে? এটা রিড বাই যেটা সুইচ, রাউটার, তারপরে সার্ভার, সিকিউরিটি সব মিলে থাকে সেটা। সুইচ, রাউটার, সিকিউরিটি, এভাবে বললাম সার্ভার ভেঙে ভেঙে। হ্যাঁ, ডাটা আবার দেখি ডাটা সেন্টার। A data center is the brains of the internet, the engine of the internet. It is a giant building with a lot of power, a lot of cooling, and a lot of computers. It's row upon row. লট অফ কুলিং, লট অফ পাওয়ার এবং লট অফ কম্পিউটার্স। ইটস এ জায়ান্ট বিল্ডিং, ঠিক আছে? এটা ব্রেন অফ ইন্টারনেট বলা হচ্ছে। আসলে ডাটা সেন্টারটা আমাদের এই যে যারা মনিটরিং করতেছে, তারা কি করতেছে, ডাটা সেন্টারের ভিতরে যারা দাঁড়ায় নাকি, তারা বাইরে থেকে সব কিছু কোন সার্ভার ফল্ট, কোন
নেটওয়ার্ক ফল্ট, কোন সুইচ ফল্ট, এএসআর নেক্সাস সুইচের কোন লাইন কাটটা ফল্ট হয়ে গেছে, সব বাইরে থেকে বসে নেটওয়ার্ক অপারেশন সেন্টার নামে একটা জায়গা থেকে সেখানে বসে তারা এগুলো মনিটরিং করে। হ্যাঁ, That is truly second to none. You have the expression, they wrote the book on that. Well, there are many of our information security team members that have really written the books on best practices in information security. Protecting the পাওয়ারের কি অবস্থা, পাওয়ারের লাইনের কি অবস্থা, ডিভাইসগুলোর হেলথের কি অবস্থা, ডিভাইসগুলোর পারফরমেন্স কতটুকু হচ্ছে, কত পার্সেন্ট ইউটিলাইজেশন হচ্ছে, এভরিথিং সব কিছু মনিটরিং করে। security and the privacy of our এটা হলো ডাটা সেন্টার। আমরা ডাটা সেন্টারের ভিতরে ডাটা স্টোর বা প্রিজার্ভ করতেছি না। আমাদের ডাটা সেন্টারের উদ্দেশ্য হলো আমরা ডিভাইস বসাচ্ছি, আমরা যে সফটওয়্যার চালু করতেছি, লাইক ক্লাউড সলিউশন করতেছি। ক্লাউড সলিউশন কার, ওয়ান ড্রাইভ আর গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের জন্য আমরা স্পেস করতেছি, আমরা বাইরে থেকে কানেক্টিভিটি করার জন্য ইন্টারনেট লাগতেছে না, ওখানে ইন্টারনেটের রো র্যাক লাগতেছে না, রাউটার লাগতেছে না, ইন্টারনেট কানেক্টিভিটির জন্য রাউটার, সার্ভারগুলো কানেক্টিভিটির জন্য সুইচ লাগতেছে না, ডাটাগুলো স্টোর করার জন্য আমাদের স্টোরেজ সলিউশন লাগতেছে না। ইএমসি, নেটা, এগুলো হলো স্টোরেজ প্রোডাক্ট। ঠিক আছে, ইএমসি ইএমসি কে যদিও ডেল ইএমসি কিনে নিছে, নেটঅ্যাপ এরা হলো স্টোরেজ সলিউশন প্রোভাইড করে। স্টোরেজ সলিউশন কি, আমার সার্ভারে কয়টা হার্ড ডিস্ক লাগাতে পারবো, 10টা 15টা 20টা 30টা, আমার লাগবে হলো টেরাবাইট জায়গা, 1000 টেরাবাইট জায়গা লাগবে। তাহলে স্টোরেজ আমার দরকার হলো আলাদা এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস লাগবে, যেখানে শুধু হার্ড ডিস্কই কানেক্টেড থাকবে। সেই হার্ড ডিস্কগুলো আবার সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। তার মানে সার্ভারে অ্যালোকেশন করে দেওয়া থাকবে যে এই হার্ড ডিস্কে এই জায়গাগুলো ইউজ করতে হবে, এবং ওখানে হার্ড ডিস্কগুলো নষ্ট হয়ে গেলে সমস্যা নেই, মিররিং করা থাকবে। 3টা হার্ড ডিস্ক যা কপি হবে একটা হার্ড ডিস্কে ব্যাকআপ করবে, রেড করা থাকবে। তো আমরা নেটআপ আর হলো ইএমসি, এই দুটো কোম্পানির প্রোডাক্টটা হলো সবচেয়ে বেশি ইউজ করা হয় বাংলাদেশে। নেটআপ এখন গেলেই বুঝতে পারবেন যে ও নেটআপ লেখা, তার মানে স্টোরেজ ডিভাইস এটা। হ্যাঁ, আর যদি ডেল ইএমসি লেখা থাকে তাহলে বুঝতে হবে যে এটাও স্টোরেজের জন্য ইউজ করা হচ্ছে। তো আমরা এগুলো দেখলে বুঝতে পারবো। ডাটা সেন্টারের ভিতরে যে আইআইজি একটা থাকে ওটা কাছে আইআইজি আপনার ইন্টারনেট কানেক্টিভিটির জন্য তো আপনার দরকার। আইআইজি ডিরেক্টলি নেয় না, আইআইজি না, আমরা সাধারণত বলি যে আইএসপি কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটির জন্য যেগুলো রাখি। যেমন বিডিএন কি করতেছে, আপনাদের ইউনিভার্সিটিগুলোর জন্য একটা করে র্যাক রাখতেছে শুধু বিডিএন এর কানেক্টিভিটির জন্য। বিডিএন এর কানেক্টিভিটি আর ইন্টারনেটের কানেক্টিভিটি ডিফারেন্স কি? ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন করার জন্য বিডিএন, আর আমি ইন্টারনেটে যাচ্ছি সেটা হলো ইন্টারনেট কানেক্টিভিটি, আলাদা একটা কানেক্টিভিটি। হ্যাঁ, তো আইআইজি আসলে আইআইজি লাইসেন্স যারা দেয় তারা আইআইজি কোম্পানি যারা লাইসেন্স নিয়েছে তারা আইআইজি ইউজ করে। আমরা সাধারণত ইউনিভার্সিটি বা কর্পোরেটে বা ডেটা সেন্টারের জন্য, লাইক আকিস গ্রুপের একটা ডেটা সেন্টার আছে, সে কিন্তু আইআইজির কোনো র্যাক নেই, তার কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি 5টা কোম্পানি থেকে, লিঙ্ক3, বিডিকম, সামিট, ফাইবার আইটেম, এরকম 5টা কোম্পানি থেকে ইন্টারনেট ঢুকানো আছে। রাউটারে ওইভাবে কনফিগার করা আছে, এই লিঙ্ক ফল্ট করলে এই লিঙ্কে যাবে, এই লিঙ্ক ফল্ট করলে এই লিঙ্কে যাবে, অথবা সিমultaneously ডাটা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা বলতেছি ডাটা সেন্টার কি, তাহলে ডাটা সেন্টারের ভিতরে আমাদের স্টোরেজ সলিউশন, র্যাক, আবার কুলিং সিস্টেম, সার্ভার, রাউটার, ফায়ারওয়াল, সুইচ,
সিকিউরিটি সিস্টেম থাকতে হবে, যে কেউ সেটা কেবল খুলে দিতে পারে না, সিকিউরিটি সিস্টেম থাকবে, ক্যামেরা সিস্টেম থাকতে হবে, আমার ফায়ার ফাইটিং সিস্টেম থাকতে হবে, কারণ আমার আগুন ধরে গেল একটা র্যাকে, সে আগুন তো সমস্ত সাথে সাথে নেওয়ারও ব্যবস্থা থাকতে হবে, আমার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে, স্মোক ডিটেকশন সিস্টেম থাকতে হবে, পাওয়ার ব্যাকআপ সিস্টেম থাকবে। পাওয়ার ডেফিনেটলি আমার পাওয়ার ব্যাকআপ থাকতে হবে, লাইক অনলাইন পাওয়ার থাকতে হবে, ইলেকট্রিসিটি থাকতে হবে, জেনারেটর সিস্টেম থাকতে হবে, ব্যাটারি ব্যাকআপ সিস্টেম থাকতে হবে, সব সিস্টেম থাকতে হবে যাতে 99.99% আপ টাইম থাকে। আমার রেইস ফ্লোর থাকতে হবে, যেন বৃষ্টি হলে পানি এসে আমার এর ভিতরে না থাকে। আমার ডিভাইসগুলো একটু উঁচু জায়গায় রাখতে হবে, একটা ফ্লোর সিস্টেম করতে হবে, ফ্লোরিং করতে হবে, রেইস ফ্লোর করতে হয় আর কি, তার ভিতরে থাকতে হবে। এবং কেবলগুলো, ইলেকট্রিক্যাল কেবলগুলো এক সাইডে থাকবে, ডাটা কেবলগুলো এক সাইডে থাকবে, কারণ ক্রস টকিং হবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হওয়ার কারণে ডাটাগুলো যখন সেন্ড হয় তখন ডাটাগুলো লস হওয়ার সম্ভাবনা থাকে, জন্য আমরা ইলেকট্রিক কেবল একদিকে আর ডাটা কেবলগুলো একদিকে পাস করি, এগুলো সব মেনে তারপরে কি হয়, কুলিং সিস্টেম থাকতে হবে। আমার 1000টা সার্ভার যদি চলে, 1000 সার্ভার হিট করতেছে না, হিট জেনারেট করতেছে, কুলিং সিস্টেম থাকতে হবে। এসি গুলো এরকম থাকবে, আমরা যে এসি গুলো ইউজ করি প্রিসিশন এসি বলে, প্রিসিশন এসি, একটা এরকম ঘরের মতো এসি, সেই এসি গুলো অ্যাক্টিভ স্ট্যান্ড বাই মোডে থাকতে হবে, যে একটা চলবে আর একটা স্ট্যান্ড বাই, ইন কেস যদি নষ্ট হয়ে যায় অ্যাক্টিভটা স্ট্যান্ড বাইটা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম সিস্টেম থাকতে হবে। আমার এন্টার ডিভাইসের মনিটরিং সিস্টেম থাকতে হবে। আমার ডিভাইসে ফল্ট করছে, আমি রাস্তায় গাড়িতে রয়েছি, আমাকে মেসেজ দিয়ে দেবে যে এই ডিভাইসটা ফল্ট করছে, আপনি এখন ইমিডিয়েটলি কাজ করেন, এটা কোনো একটা ইনসিডেন্ট হলে আমাকে মেসেজ দিবে, স্মোক ডিটেক্ট হয়েছে আমাকে সাথে সাথে মেসেজ দেবে, আমি তো নেই ওখানে, আমাকে মেসেজিং সিস্টেম থাকতে হবে, ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, এনএমএস সিস্টেম, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম থাকতে হবে। এই সব কিছু সমন্বয়ে হবে ডাটা সেন্টার। বুঝতে পারছো? শুধু ডাটা রাখলাম, এ করলাম, বারবার এই ডাটা সেন্টার দেখাই, বারবারই দেখাই, তারপরেও মনে রাখতে পারলাম। আমরা আর বেশি পড়াবো না, ঠিক আছে, আমরা জাস্ট বেশি কিছু পড়াইনি, অল্প একটু পড়াইছি, তাই এত সময় চলে গেছে, ঠিক আছে। আমার ভিডিওই হয়েছে 1 ঘন্টা 7 মিনিট। হ্যাঁ, আমরা শিখছি কি সব ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কয় ধরনের হয়, সুইচ কি, রাউটার কি, ডাটা সেন্টার সম্বন্ধে বেসিক ডিসকাশন। এই হলো ডিসকাশন হয়েছে অরিজিনাল ডিসকাশন যদি হয়, তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা পাইছি। তো আজকে এই পর্যন্ত থাক, খাতাপত্র সুন্দর করে লিখে নিয়ে আসতে হবে।